আজকে যে গল্পটা পড়ব সেটা ঘনাদারই গল্প। গল্পের নাম পোকা। আসলে ঘনাদার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। এরকম লোক আমরা আমাদের জীবনে সমাজেও দেখেছি, চেনা জানার মধ্যেও আছে, যারা যে কোনো ছোট জিনিস নিয়েও একটা সুন্দর গল্প বানাতে পারে। কিন্তু ঘনাদার ব্যাপারটা একটু আলাদা। ঘনাদার ব্যাপারে যে গল্পগুলো উনি বানান সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লজিক এবং সায়েন্স থাকে। যাই হোক, আজকের গল্প যেটা পড়ে শোনাচ্ছি প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার পোকা। ঘনাদা সেদিন প্রায় জব্দ হয়ে গিয়েছিলেন। প্রায় জব্দ এই জন্য যে সত্যিকারের জব্দ হওয়ার পাত্র ঘনাদা নন। যত বেকায়দাই পড়ুন না কেন, নিজেকে সামলে নেবার অসামান্য প্রতিভা ঘনাদার আছে। তেলা মাছের মতো যে কোনো বেয়ারা অবস্থা থেকে তিনি পিছলে বেরিয়ে যেতে পারেন। সেদিন কিন্তু অবস্থাটা তার বড় বেশ কাহিল হয়ে উঠেছিল। মেসের সকলের হাসি ঠাট্টার চোটে তার এতদিনের খ্যাতি প্রতিপত্তি প্রায় ভেসে যায় আর কি। মেসের তেতলার একটি ছোট্ট চোর কুঠুরি গোছের ঘরে ঘনাদা একা থাকেন। এই ব্যবস্থাটা শুধু তার নিজের মনোপ্রুত নয়, আমাদেরও অনুমোদিত। ঘনাদার মতো অসামান্য পুরুষের সংস্পর্শে দিনরাত থাকা একটু বিপজ্জনক বলেই আমাদের ধারণা। ঘনাদার তেতলার সেই ঘরে সেদিন রাত 12টা নাগাদ হঠাৎ একটা খণ্ডযুদ্ধ বেঁধেছে বলে মনে হলো। শনিবারের রাত, পরের দিন ছুটি, সুতরাং ভোরে উঠবার কোনো তাড়া নেই। তাই আমরা সবাই যে যার দলে একটু বেশিক্ষণ পর্যন্ত তাস পাশা খেলে সবে মাত্র শুতে যাচ্ছি। এমন সময় টেবিল চেয়ার উল্টানোর সঙ্গে ওপরকার ঘরে ঘনাদার অমানসিক চিৎকার। বিছানা থেকে উঠে বসলাম। ব্যাপার কি? তাস পাশা ইত্যাদি খেলা ঘনাদার দু চক্ষের বিষ। শনিবার রাত্রে তাই তিনি আমাদের উপর বিরক্ত হয়ে অন্যান্য দিনের চেয়ে একটু সকাল সকালই শুতে চলে যান। তারপর ওপরের ঘরে আলবোলায় তার আরাম করে তামাক খাওয়ার শব্দ কখন কড়ার চেরা কাঠ চেরার মতো মধুর নাক ডাকার আওয়াজে মিশে যায়, সমস্তই আমরা নিচ থেকে টের পাই। আজ হঠাৎ সেই সুখনিদ্রায় কি এমন আকস্মিক ব্যাঘাত ঘটল? ঘনাদার চিৎকার শুনলে তো মনে হয় ব্যাঘাতটা হিংস্র কোনো 7 দিনের উপসী বাঘ বা পাগলা গারদ ভেঙে আসা ছুরি হাতে খুনে গুন্ডা ছাড়া আর কিছু হতেই পারে না। কিন্তু ঘনাদার মতো ত্রিভুবনজয়ী বীরের কাছে এসব তো তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়া বস্তু। তাহলে ব্যাপারটা কি হতে পারে? এই রহস্যময় ব্যাপারের নায়ক ঘনাদাই পর মুহূর্তে হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নেমে আসছেন শুনতে পেলাম। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি ঘনাদা? আমরা সবাই এখনো জেগে আছি। ঘনাদা বোধহয় এটা ভাবেনি। আমাদের সকলের উৎকণ্ঠিত প্রশ্নের সামনে প্রথমটা এক মুহূর্তের জন্যে তিনি কেমন যেন একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। কিন্তু সে বোধহয় আমাদের মনেরই ভুল। পরের মুহূর্তেই আমাদের সকলকে একবারে স্তম্ভিত করে দিয়ে তিনি চাপা গলায় বললেন, ব্যাপার ব্যাপার যা ভেবেছিলাম তাই। কথাগুলো যেমন দুর্বোধ্য, ঘনাদার গলার স্বর তার চেয়েও বেশি রহস্যময়। সে স্বরে এমন একটা বিভীষিকার আভাস যে মনে হলো শিরদাঁড়ার ভেতর দিয়ে হিম একটা জলের ধারা যেন হঠাৎ বয়ে গেল। শিবুই প্রথম এ ধাক্কা কতটা সামলে উঠে কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলে, ভূত টুত নাকি ঘনাদা? ভূত? ঘনাদার বিদ্রুপের স্বরে বোঝা গেল সামান্য ভূত টুতের কথা তুলে শিবু তাকে কতখানি অপমান করেছে। সবাই মিলে একবার দেখে আসবো, প্রস্তাব করল গৌর। ঘনাদার তাতে কিন্তু ঘোর আপত্তি দেখা দিল। তার কথায় মনে হলো আমাদের অতখানি বিপদের মুখে পাঠাতে তিনি রাজি নন। তিনি বরং রাতটা আমাদের কারোর ঘরে শুয়ে কাটিয়ে দিয়ে সকালে যা করবার করবেন। কিন্তু আমরা অত সহজে নিরস্ত হতে পারলাম না। ঘনাদার মতো লোককে
যার জন্যে মাঝরাত্রে পরিত্রাহী ডাক ছাড়তে হয়, সে ব্যাপারে যে কি সন্ধান করবার চেষ্টা না করে আমরা থাকি কি করে? সবাই মিলে সন্তর্পণে সিঁড়ি দিয়ে ঘনাদার ঘরে গিয়ে উঠলাম। ঘনাদা তাড়াতাড়িতে আলোটাও জ্বালতে পারেনি। ঘর একেবারে অন্ধকার। আলো জ্বাললে কি দেখতে হবে কে জানে, এই ভেবে সুইচটা টিপতেও যেন ভয় করছিল। শিশিরই প্রথম সুইচটা টিপে দিল সাহস করে। কিন্তু কোথায় কি? উল্টানো চেয়ার টেবিল ছাড়া ঘরে তো কোনো কিছু দেখবার মতোই নেই। যথাসাধ্য চেষ্টা করেও আটকাতে না পেরে ঘনাদা আমাদের পেছন পেছনই ঘরে এসে ঢুকেছিলেন। আমরা অবাক হয়ে তার দিকে তাকাতেই পরম গম্ভীর মুখে তিনি বললেন, কি বলেছিলাম? তার ভাবখানা এই যে ঘরে কিছু না থাকাই যেন একটা ভয়ঙ্কর রহস্য। আমরা কিছু বলবার আগেই হঠাৎ ঘরের মধ্যে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। গুঁ করে একটা শব্দ মেঝে থেকে ওপরে উঠে ঠক করে একটা আওয়াজে শেষ হলো। আচমকা এই শব্দে আঁতকে উঠে প্রথমটা প্রায় নিজের অজান্তেই হুড়মুড় করে সিঁড়ির দিকে হটে গিয়েছিলাম, কিন্তু পর মুহূর্তেই ব্যাপারটা বুঝতে পেরে হাসতে হাসতে পিঠে খিল ধরে যাওয়ার জোগাড়। গৌরী ছিল সবার সামনে। গোড়ায় কিছু পিছু লাফ দিয়ে হটে গেলেও সে তখন মেঝে থেকে সেই ভয়ঙ্কর রহস্যের মূলাধার বস্তুটিকে তুলে ধরেছে। বড় গোছের একটি নারকুলে পোকা। একবার ঘনাদার দিকে আর একবার সেই পোকার দিকে চেয়ে মেসের সকলের হাসি আর থামতেই চায় না। শিশির অনেক কষ্টে তারই মাঝে দম নিয়ে জিজ্ঞেস করল, শেষকালে এই একটা পোকা আপনাকে এমন ভয় পাইয়ে দিল ঘনাদা? সঙ্গে সঙ্গে আবার হাসির ধুম পড়ে গেল, কিন্তু এত হাসি ঠাট্টা ঘনাদাকে যেন স্পর্শই করল না। অবিচলিতভাবে নিজের বিছানার ওপর বসে বসে অদ্ভুত দৃষ্টিতে তিনি আমাদের সকলের দিকে একবার তাকালেন। তারপর গম্ভীর মুখে বললেন, একটা পোকা দেখে ভয় পেয়েছি না? পা দুটো গুটিয়ে আর একটু আরাম করে বসে তিনি হঠাৎ জ্বলন্ত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলেন, একটা পোকার পেছনে ৮,০০০ মাইল কখনো ছুটে বেরিয়েছ? ৩,০০০ টন মরা পোকা নিয়ে কি করবে কখনো ভাবতে হয়েছে? পকেটে একটা কাচের বন্ধ শিশি আর হাতে একটা কাগজ সম্বল করে আফ্রিকার গহনতম বনে জঙ্গলে জলায় কখনো একটা পোকার খোঁজে ঘুরে বেড়াতে হয়েছে? আমাদের হাসি তখন প্রায় শুকিয়ে গিয়েছে। তবু একবার জিজ্ঞেস করলাম, কি সে পোকা ঘনাদা? এই নারকুলো পোকা? না, তার নাম সিস্টোসার্কা গ্রিগেরিয়া। থাক থাক ঘনাদা, পোকা হলেও কৃষ্ণের জীব তো বটে, অমন যথা গালাগালি দেওয়া কি উচিত? শিবু বলার ধরনে হাসিটা আরেকবার উঠলে উঠতেই এক ধমকে সেটা থামিয়ে দিল। ঘনাদা বললেন, গালাগাল নয়, এই হলো তার বৈজ্ঞানিক নাম। আমরা সেইটার দিকে পা বাড়াবার আগেই ঘনাদা শুরু করে দিলেন। 1931 সালের 22শে ডিসেম্বর লাটভিয়ার রিগা শহরের সমস্ত পথঘাট বরফে ঢেকে গেছে। আগের রাত্রে এমন প্রচণ্ড তুষার ঝটিকা শহরের ওপর দিয়ে বয়ে গেছে যে মিউনিসিপ্যালিটির লোকজন এসে বরফ কেটে পরিষ্কার না করে দেওয়া পর্যন্ত অনেক বাড়ির দরজাই খুলতে পারেনি। আমি যথারীতি প্রাতঃভ্রমণ সেরে আমার হোটেলে ফিরছি। এমন সময় খটাখট শব্দে এক ঘোড়ায় টানা ড্রস্কি আমার কাছে এসে থামল। মোটা মোটা আস্ট্রাকান গায়ে, মাথায় রুশ টুপি পরা, মিলিটারি চেহারার একটি লোক তা থেকে নেমে আমায় ভালো করে লক্ষ্য করে হাতে একটা চিঠি দিলে। সে চিঠি পড়ে সত্যি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, জেনারেল ভর্নফ এখানে আসছেন? তা তো জানতাম না। লোকটা সবিনয়ে বলল, আজ্ঞে হ্যাঁ, তিনি আজ 3 বছর এখানেই আছেন। আপনার সঙ্গে এখনই একবার দেখা করতে চান। তা তো চিঠি পড়েই বুঝলাম, কিন্তু তিনি যার সঙ্গে দেখা করতে চান আমি যে সেই লোক আপনি বুঝলেন কি করে? আস্ট্রাকান কোটটার গলাটা একটু তুলে নিয়ে লোকটি বলল, তা কি আর বুঝতে দেরি হয়?
জেনারেল, আপনার অনেক গল্পই আমাদের কাছে করেছেন। তাছাড়া রিগা শহরের এই রক্ত জমানো শীতে শুধু একটা সোয়েটার চাপিয়ে প্রাতঃভ্রমণ বেরোতে আর যে কেউ পারে কি পারে না জানি না, তা আমি ঠিক বুঝিনি। শিবুর একটু বুঝি কাশি শোনা গেল। সেই সঙ্গে আমাদেরও। মহাদা গ্রাহ্য না করে বলে চললেন, গেলাম তারপর জেনারেল ভরনফের বাড়ি। রিগা উপসাগরের দক্ষিণে নোংরা পুরনো শহরে এক ঘিঞ্জি পাড়ায় ভরনফের ভাঙা 2 কামরার আস্তানা দেখে যত অবাক হলাম তার চেয়েও বেশি হলাম স্বয়ং তাকে দেখে। জেনারেল ভরনফের সঙ্গে আফ্রিকায় শিকারের সূত্রে আমার পরিচয়। একসঙ্গে নাইপার নদীতে আমরা ডিঙি বেয়ে 200-500 মাইল ঘুরে বেরিয়েছি। কঙ্গোর গভীরতম জঙ্গলে গরিলার খোঁজে ফিরেছি প্রাণ হাতে নিয়ে। মাসাইদের সঙ্গে শুধু তীরধনুক দিয়ে শিকারই করেছি। খাঁটি প্রুশিয়ান বলতে যা বোঝায়, চেহারা চরিত্রে তিনি ঠিক তাই ছিলেন। শরীর ও মন দুই একবারে শক্ত ইস্পাতের তৈরি। শারীরিক কষ্ট কাকে বলে জানেন না, মানসিক দুর্বলতা কাকে বলে বুঝতে দেন না কখনো। প্রথম মহাযুদ্ধে জার্মান সেনাপতি হিসেবে তিনি যথেষ্ট নাম করেছিলেন, রাজকীয় সম্মানও পেয়েছিলেন প্রচুর। সেই লোকের এই দুরবস্থা কি করে সম্ভব? আর্থিক অবস্থা তার যত খারাপ হয়েছে, শরীর ভেঙে পড়েছে তার চেয়ে অনেক বেশি। এ যেন আগের ভরনফের ছায়া মাত্র। ভদ্রতার বিরুদ্ধে হলেও কি করে এই দুর্দশা তার হলো তা না জিজ্ঞেস করে পারলাম না। অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে ভরনফ বলল, এ শহরে আপনি এসেছেন জেনে সে কথা বলতেই তো ডেকে পাঠিয়েছি। পৃথিবীর আর কেউ যে কথা জানে না তাই আজ আপনাকে বলবো, আসুন। আমাকে ভেতরের ঘরে নিয়ে গিয়ে ভরনফ একটা দেরাজ খুলে একটা ফটো বার করলেন। তারপর জিজ্ঞেস করলেন, এ ফটো কার জানেন? ফটোটা দেখেই চিনেছিলাম। অবাক হয়ে বললাম, এই ফটো তো ডক্টর রথস্টাইনের। 15 বছর আগে সিসি মাছি সম্বন্ধে গবেষণা করতে গিয়ে আফ্রিকায় মারা পড়েন। ভরনফ ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, না, মারা সে পড়েনি, আজও বেঁচে আছে। নিজের মৃত্যু সে বিশেষ কোনো কারণে এইভাবে রটিয়েছিল। কিন্তু আপনি সে কথা জানলেন কি করে? কয়েক মুহূর্ত চুপ করে থেকে ভরনফ প্রায় অস্পষ্ট স্বরে বললেন, সে আমার ভাই। আপনার ভাই? ডক্টর রয়স্টাইন হলেন ইহুদি আর আপনি খাস জার্মান। কীরকম ভাই? সহোদর ভাই, এক বাপ মায়েরই আমরা সন্তান। বলে ভরনফ অত্যন্ত বিষণ্ণভাবে আমার দিকে তাকিয়ে বললেন, আপনার সঙ্গে যখন আমার আলাপ তখন আফ্রিকায় শিকারাচ্যুত এই ভাইকে আমি খুঁজতে গেছিলাম। একটু চিন্তিতভাবে ভরনফের দিকে তাকালাম। দুঃখে অভাবে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল নাকি? ভরনফ আমার সে দৃষ্টির অর্থ বুঝে ম্লান হেসে বললেন, আপনি মনে করছেন আমার বোধহয় মাথা খারাপ হয়েছে। রথস্টাইন ইহুদি হয়ে কি করে আমার সহোদর ভাই হতে পারে আপনি ভেবে পাচ্ছেন না। গত মহাযুদ্ধে বীরত্বের জন্য জার্মানির শ্রেষ্ঠ সম্মান পেয়েও লাটভিয়ার এই শহরে একটি নোংরা পল্লীতে এই দারিদ্র্যের মধ্যে চোরের মতো কেন দিন কাটাচ্ছি ভাবলেই বুঝতে পারবেন। আমায় চুপ করে থাকতে দেখে ভরনফ আবার বললেন, আমায় সবাই খাস জার্মান হিসেবে প্রুশিয়ানদের চেয়েও কড়া দাম্ভিক বলে জানত। এখনও অনেকে জানে, কিন্তু আসলে আমি ইহুদি। তবে আমার ভাই ইহুদি জাতের গৌরব ছিল একদিন, আর আমি ছিলাম কুলাঙ্গার। জার্মানিতে, আর শুধু জার্মানিতে কেন, সমস্ত ইউরোপে ইহুদি বিদ্বেষ কীরকম প্রবল তা নিশ্চয়ই জানেন। গত 2000 বছর ধরে আমাদের উপর এত অত্যাচার এরা করেছে তার তুলনা হয় না। মাঝে মাঝে এই বিদ্বেষ কিছুদিনের জন্য একটু চাপা থেকেছে মাত্র, তারপর আবার দাউ দাউ করে জ্বলে উঠেছে। আমাদের ধনে প্রাণে ধ্বংস করেছে। ছেলেবেলা থেকেই এই ইহুদি বিদ্বেষ আমাদের ক্ষিপ্ত করে তুলেছে, কিন্তু আমাদের দু ভাইকে দুভাবে। আমার ভাই জ্যাকব রথস্টাইন আমাদের পদবি চেষ্টা করেছে বৈজ্ঞানিক হিসেবে ইহুদি জাতের মুখোজ্জ্বল করতে, আর আমি পিতৃপরিচয় ভারিয়ে
জার্মানদের সঙ্গে মিশে যেতে চেয়েছি ইহুদি বিদ্বেষ এড়াবার জন্যে। বিদ্যাবুদ্ধিতে জ্যাকবের চেয়ে আমি অনেক খাটো। বাপ মা দুই মারা যাওয়ার পর 20 বছর বয়সে আমি তাই একটা খনির চাকরি নিয়ে ব্রাজিলের জঙ্গলে চলে যাই। সেখান থেকে বছর 5 বাদে যখন জার্মানিতে ফিরে এলাম, তখন আমি একেবারে খাঁটি প্রুশিয়ান। চেহারায়, চলনে বলনে আমায় অন্য কিছু বলে চেনে কার সাধ্য। ঘটনাচক্রে প্রুশিয়ান সাজবারের সুযোগ আমার মিলে গেছিল। বিশুদ্ধ প্রুশিয়ান বংশের একটি ছেলে আবিষ্কার পর্যটনের নেশায় ব্রাজিলের জঙ্গলে এসে আমাদেরই খনি আস্তানায় মারা পড়ে। তার সঙ্গে আমার চেহারার মিলের কথা অনেকেই সে সময় বলেছিল। তারই সুযোগ আমি নিলাম। মরবার সময় তার সেবা করার দরুন সে কয়েকটি কাগজপত্র জিনিস আমার হাতেই দেয় জার্মানিতে ফিরিয়ে দেওয়ার জন্যে। সেই কাগজপত্রের জোরে আমি অনেকটা নির্ভয়ে ভর্ণাফ সেজে বসলাম। সামরিক বিভাগে ঢুকে উন্নতিও করলাম যথেষ্ট। কেউ কোনোদিনও একটুও সন্দেহ করতে পারল না। এতদিনে ইচ্ছে করেই জ্যাকবের সঙ্গে আমি দেখা করিনি, যদিও তার সব খবরই রাখতাম। একদিন হঠাৎ বার্লিন থেকে মিউনিক যাওয়ার পথে ট্রেনে একটি কামরায় তার সঙ্গে দেখা হয়ে গেল। তখন আমি বড় মিলিটারি অফিসার। মিউনিক যাচ্ছি একটি জরুরি তদন্তে, আর জ্যাকব সেখানে যাচ্ছে বৈজ্ঞানিকদের কি একটা সম্মেলনে সভাপতিত্ব করতে। আমি তাকে গোড়াতেও চিনলেও আমার মিলিটারি জাদ্রেল পোশাক ও চাল চলনে সে প্রথমে কিছুটাই বুঝতে পারেনি। সন্দিগ্ধভাবে 2-1 বার তাকিয়েছিল মাত্র। পরিচয় দেবার আমার ইচ্ছা ছিল না, কিন্তু দিতে হলো ঘটনাচক্রে। মাঝখানে একটা স্টেশনে গাড়ি থামতে আমার একজন তাবেদার কর্মচারী আমার সেলাম দিতে এলো আমার কামরায়। জ্যাকবকে দেখলে ইহুদি বলে চেনা যায়। চেহারায়, পোশাকে নিজের জাত লুকোবার কিছুমাত্র চেষ্টা তার নেই। আমার তাবেদার অফিসারটি যেমন গোড়া তেমনই অভদ্র। সে জ্যাকবের মুখের সামনে আমায় বললে, এই ইহুদি জানোয়ারটা আপনার সঙ্গে এক গাড়িতে যাচ্ছে, দেব এ কামরা থেকে ঘাড় ধরে বার করে। মরমে মরে গিয়ে বাইরের দাম্ভিকতার ভান করে বললাম, থাক, তার দরকার নেই, রাস্তায় কত কুকুর বেড়ালো তো থাকে। একজন ইহুদিকে একটু জব্দ করবার সুবিধা না পেয়ে একটু অপ্রসন্ন হয়ে অফিসারটি শেষ পর্যন্ত কামরা থেকে নেমে গেল। গাড়িও দিল ছেড়ে। জানলার বাইরে মুখ বাড়িয়েছিলাম। হঠাৎ ফিরে দেখি জ্যাকব একদৃষ্টে আমার দিকে চেয়ে আছে। অত্যন্ত অস্বস্তির সঙ্গে মুখ ফুরিয়ে নিলাম, কিন্তু খানিক বাদেই তার দিকে না চেয়ে পারলাম না। এখনও সে আমার দিকে চেয়ে আছে, কিন্তু তার মুখে একটি অনুকম্পার হাসি। কামরায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই। এই ভাগ্যি, নইলে একটি ইহুদির সামনে কড়া প্রুশিয়ান অফিসার এরকম অস্বস্তি দেখে তারা সন্দিগ্ধই হয়ে উঠত। হঠাৎ জ্যাকব বলল, ওইটুকুর জন্য ধরা পড়ে গেলে হাইজ্যাক। যতদূর সম্ভব মিলিটারি মেজাজে ভান করে বললাম, কি বলছো কি তুমি? কার সঙ্গে কথা কইছো জানো? আর আস্ফালন করে লাভ কি হাইজ্যাক? আমি তোমায় চিনতে পেরেছি। সত্যিকারের প্রুশিয়ান অফিসার একটি ইহুদিকে কামরা থেকে নামিয়ে দেওয়ার এ সুযোগ কখনো ছাড়ত না। সজল চোখে খানিক তার দিকে তাকিয়ে থেকে তার হাত দুটো ব্যাকুলভাবে ধরে ফেলে এবার বললাম, আমায় ক্ষমা করো জ্যাকব, কি দুঃখে এই ছদ্মরূপ নিয়েছি তা জানি, কিন্তু ইহুদি বিদ্বেষের প্রতিশোধ কি এভাবে নেওয়া যায়? এই পোশাকে তোমার চামড়া পুড়িয়ে দিচ্ছে না? জ্যাকবের চেহারা এক মুহূর্তের জন্য বদলে গেল। সত্যি ভয় পেয়ে গেলাম। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোলো। বুকের ভেতরকার কত বড় আগ্নেয়গিরি তা থেকে উঠে আসছে বুঝে স্তম্ভিত হয়ে গেলাম। একটু শান্ত হয়ে জ্যাকব বললে, যেমন করে পারো লুকিয়ে চুরিয়ে মিউনিকে আমার সঙ্গে দেখা করো। ইহুদি বিদ্বেষের কী প্রতিশোধ আয়োজন হচ্ছে তোমায় বুঝিয়ে দেব। মিউনিকে সত্যিই তার সঙ্গে দেখা করেছিলাম, এবং যা শুনেছিলাম ও দেখেছিলাম তাতে বুঝেছিলাম অত বড় বৈজ্ঞানিক হয়েও ইহুদি বিদ্বেষীর দরুন পদে পদে প্রত্যেক জায়গায় অপমানিত, লাঞ্ছিত হয়ে জ্যাকব একেবারে উন্মাদ হয়ে গেছে। কিন্তু উন্মাদ হয়ে সে যে প্রতিশোধের পরিকল্পনা করেছে তার বৈজ্ঞানিক কূটকৌশল শুধু শয়তানের মাথাতেই জন্মানো সম্ভব।
তার সঙ্গে কথা কইতে কইতে বুঝলাম ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়বার একই প্রেরণা আমাদের দুজনের মধ্যে কি বিভিন্নভাবে কাজ করেছে। যাদের কুলাঙ্গার হয়েও আমি ধীরে ধীরে সাম্প্রদায়িক সংকীর্ণতা জয় করে মানুষকে ভালোবাসতে শিখেছি। আর জাতির অপমানের শোধ নিতে গিয়ে জ্যাকব মানুষেরই শত্রু হয়ে দাঁড়িয়েছে। তার পরিকল্পনায় সমস্ত মানব জাতির কতখানি ক্ষতি হবে বুঝিয়ে তাকে নিরস্ত করবার চেষ্টা করেছিলাম, কিন্তু তীব্র বিদ্রুপের হাসি হেসে সে বলেছিল, নকল প্রুশিয়ান সাজতে সাজতে তুমি খানিকটা তাই হয়ে গেছ, আমার কথা তুমি বুঝবে না। একটু ব্রেক, 1/2 মিনিট জল খেয়ে নিই। এর কিছুদিন পরে সিসি মাছি সম্বন্ধে গবেষণা করবার নামে আফ্রিকায় চলে যায়, কিন্তু আমি জানতাম ওটা তার একটা ছুতো মাত্র। ভর্নভের কথা শেষ হলে আমি একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলাম, জ্যাকব রাথস্টাইন যে সত্যি মারা যাননি আপনি জানলেন কি করে? জানলাম প্রত্যক্ষ প্রমাণ পেয়ে। একটা কাগজের ফাইল দেরাজ থেকে বার করে ভর্নভ বললেন, খবরের কাগজের এই কাটিংগুলো পড়ে দেখলে বুঝতে পারবেন গত 10 বছরে এশিয়া ইউরোপের নানা জায়গায় কীরকম অদ্ভুতভাবে ছোটোখাটো দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দেশ ভরা সোনার শস্য চোখের নিমেষে কীভাবে ছারখার হয়ে গেছে। এখনও পর্যন্ত জর্জিয়া, রোমানিয়া, মোরাভিয়া প্রভৃতি ছোটোখাটো রাজ্যের ওপর দিয়ে এই বিপদ গেছে। বড় বড় দেশ এখনও রেহাই পেয়ে আছে, কিন্তু বেশি দিন আর নয়। তার আয়োজন সম্পূর্ণ হলেই সমস্ত ইউরোপ সে বিপদে ঠেকতে পারে, সেই বিপদ ঠেকাতে পারবে কিনা সন্দেহ। বললাম, কিন্তু এই ব্যাপারে আমাকে কেন ডেকেছেন বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি শুনুন। আমি নিজে বৃদ্ধ অথর্ব হয়ে পড়েছি। জার্মানির জঙ্গি মহলে এতদিন পরে কেমন করে জানি না আমার সত্যকার জাত সম্বন্ধে একটা সন্দেহের হাওয়া উঠায় আমাকে এখানে এসে প্রায় অজ্ঞাতবাস করতে হচ্ছে। যা আর পারি না তাই আপনাকে করতে হবে। জ্যাকবকে খুঁজে বার করতে হবে। আমি জানি যদি কেউ পারে তো আপনিই পারবেন। অবাক হয়ে বললাম, বলেন কি? 15 বছর যে লোকের কোনো পাত্তাই নেই তাকে আমি কোথায় খুঁজে বার করবই বা কী করে? একটা ছোট্ট কাচের কৌটো খুলে ধরে ভর্নভ বললেন, খুঁজে বার করবেন এর সাহায্যে। এই আপনার নিদর্শন। এ কি? সত্যি বিমূঢ় হয়ে বললাম, এটা তো একটা মরা পোকা দেখছি। হ্যাঁ, এই মরা পোকাই আপনাকে তার সন্ধান বলে দেবে। এই পোকা আফ্রিকার কোথায় যে জন্মায় কোনো বৈজ্ঞানিক তা আজও জানে না। এই পোকা যেখানে পাবেন জানবেন জ্যাকব সেখানেই তার চরম শয়তানি ষড়যন্ত্র পাকিয়ে তুলছে। কিন্তু জ্যাকবের সন্ধান পেলেই বা করব কি? আমার হাতে ছোট্ট একটা বন্ধ কাচের শিশি আর একটা কাগজ দিয়ে ভর্নভ বললেন, কি করবেন এই কাগজে লেখা আছে। আজ 10 বছর ধরে জ্যাকবের পৈশাচিক চক্রান্ত ব্যর্থ করার জন্যে এই অস্ত্র আমি অনেক কষ্টে আবিষ্কার করেছি। ঘনাদা চুপ করলেন। গৌর জিজ্ঞেস করল, তারপর জ্যাকবের খোঁজ আর পেলেন না বুঝি? না, পেলাম বই কি। না পেলে কর্সিকাতে 3000 টন মরা পোকা জমল কি করে? শিবি অধৈর্যের সঙ্গে বলল, খুলেই বলুন না একটু। ঘনাদা একটা বিজয় গর্বের হাসি হেসে বললেন, সমস্ত আফ্রিকা ঘুরে বারেল আরব নদীর ধারে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ ডিঙ্কাদের দেশে তখন এসেছি। পকেটে সেই পোকার কৌটো এখনও আছে, কিন্তু মনে কোনো আশা নেই জ্যাকবকে খুঁজে পাবার। 7 ফুট লম্বা আমার ডিঙ্কা মাঝি, সঙ্গে তার শালতির চেয়ে সরু লম্বা ডিঙিতে সেদিন জলার মধ্যে কুমির শিকারে গেছি। হঠাৎ তীরের ঝোপ থেকে একটা পোকা ঠিক আমার কোলের ওপর এসে পড়ল। ছুঁড়ে ফেলে দিতে গিয়ে হঠাৎ চমকে উঠলাম। কৌটোটা পকেট থেকে বার করে মরা পোকাটা তার পাশে ধরে স্তম্ভিত হয়ে গেলাম একেবারে। সেই সিস্টোসার্কা গ্রিগেরিয়া। তারপর জলা জঙ্গল তোড়পাড় করে
জ্যাকবের আস্তানা খুঁজে বার করতে দেরি হলো না। লোকটা তখন সত্যি উন্মাদ হয়ে গেছে। তার সর্বনাশা পরিকল্পনার তোড়জোড় প্রায় শেষ। পরিচয় দিয়ে আলাপ করার পর আমার কাছে খোলাখুলিভাবেই তিনি যখন সব কথা বললেন, 2 দিন পর ইউরোপের আকাশ কি করে অন্ধকার হয়ে যাবে। সিস্টো সার্কা গ্রিগরিয়া ঝাঁকে ঝাঁকে বলতে বলতে তার চোখ জ্বলে উঠল। গত 15 বছরের সাধনায় এমন অদ্ভুত পরিবর্তন তিনি তার জীবনধারায় নাকি করেছেন যে কোথা থেকে ছাড়লে কত দূর পর্যন্ত তারা মাঠ ঘাট শ্মশান করে দেওয়ার জন্য নামবে তিনি তা বলে দিতে পারেন। তার প্রথম লক্ষ্য ইটালি। 2 দিন পর 6000 বর্গমাইল ব্যাপী এক ঝাঁক পোকা তিনি উড়িয়ে দেবেন ইটালিতে। তারপর একটা শ্যাওলার ছোপও কোথাও থাকবে না। ইটালির পর জার্মানি ও ইংল্যান্ডে কীভাবে তিনি তার অজেয় বাহিনী পাঠাবেন সব নাকি তার ছক বাঁধা আছে। আফ্রিকার এই অঞ্চলে সিস্টো সার্কা গ্রিগরিয়ার জন্মস্থান খুঁজে বার করে তিনি এমনভাবে তাদের সংখ্যা বাড়িয়ে নিজের পরিকল্পনা মাফিক তৈরি করেছেন যে ইউরোপ 10 বছরে সমস্ত অস্ত্র দিয়ে যুঝেও তাকে শেষ করতে পারবে না। 2 দিন বাদে সেই পতঙ্গের ঝাঁক সত্যি উঠতে দেখলাম। সুদান থেকে লিবিয়া, টিউনিশিয়ার আকাশ যেন রাতের মতো অন্ধকার হয়ে গেল। কিন্তু এই পতঙ্গের ঝাঁক তবু ইটালি পর্যন্ত পৌঁছল না। অর্ধেক মরল লিবিয়ার মরুতে, আর বাকি অর্ধেক কর্সিকার সমুদ্রের ওপর ঝরা পাতার মতো মরে ঝরে পড়ল। সেই মরা পোকার ওজনই 3000 টন। কিন্তু তারা মরল কেন জিজ্ঞাসা করল শিশির। মরল ভর্ণব যে বন্ধ শিশটা দিয়েছিলেন তার দরুন। তার ভিতরে এমন একটি রোগের জীবাণু ছিল যা সিস্টো সার্কা গ্রিগরিয়ার জম। 2 দিন আগে একটি পতঙ্গের মধ্যে সেই বিষ আমি ঢুকিয়ে দিয়েছিলাম একটু ছুঁচ দিয়ে। সেই রোগ তারপর সংক্রামক হয়ে সমস্ত পতঙ্গ বাহিনীকে ধ্বংস করে দেয়। ও, সিস্টো সার্কা গ্রিগরিয়া তাহলে পঙ্গপাল, বললে শিবু। কিন্তু সে পঙ্গপাল তো শেষ হয়ে গেছে, তাহলে আজ আপনার একটা পোকায় অত ভয় কিসের? অবজ্ঞার হাসি হেসে ঘনাদা বললেন, সিস্টো সার্কা গ্রিগরিয়া শেষ হয়ে গেছে, কিন্তু জ্যাকব রথস্টাইন তো হয়নি। পৃথিবীর কোন প্রান্তে বসে সে আবার কোন শয়তানি ষড়যন্ত্র পাকাচ্ছে কে জানে। হয়তো এই পোকাটাই তার অগ্রদূত। আজকে এখানে শেষ হলো। এরপরে আবার একটা নতুন গল্প নিয়ে আসবো। টাটা।